সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে নন মেজর ফিজিক্স ওয়ানের সাজেশন টা দিব আপনাদেরকে, ঠিক আছে? আপনারা যারা হচ্ছে ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছেন, আপনারা যারা ম্যাথ প্লাস কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছেন, আপনাদের নন মেজর ফিজিক্স যে কোর্সটা আছে সেই কোর্সটার সাজেশন আমরা দিব, ঠিক আছে? তো এখন আপনারা কিন্তু জানেন যে নন মেজর ফিজিক্স মানে টোটাল 14টা চ্যাপ্টার আছে। এখন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমি 2টা প্রশ্ন দিই তাও হচ্ছে আপনার 28টা প্রশ্ন হয়ে যাচ্ছে। এই কারণে এই সাজেশনটা একটু বড় হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, এখানে আমি শুধুমাত্র প্রুফ টাইপের বা প্রমাণ টাইপের প্রশ্নগুলো অ্যাড করছি, গাণিতিক কোনো প্রশ্ন অ্যাড করি নাই। গাণিতিক কোনো প্রশ্ন এখানে অ্যাড করি নাই। আপনারা যারা হচ্ছে এ প্লাসের আশা করে পরীক্ষা দিবেন, এ প্লাসের জন্য অবশ্যই আপনার বিগত বছরের গাণিতিক প্রশ্নগুলো পড়তে হবে। শুধু 23 সালের প্রশ্নটা বাদ দিবেন, ঠিক আছে? আপনারা 24 সালে পরীক্ষা দিবেন, তো মানে 24 ব্যাচের 23 ব্যাচের প্রশ্নটা বাদ দিবেন, মানে গত বছরের প্রশ্নটা শুধু বাদ দিবেন। বাদ দিয়ে বিগত 5 বছরের প্রশ্নগুলা হচ্ছে আপনারা গাণিতিক যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আপনার পড়তে হবে, ঠিক আছে? তো আমরা জানি যে আমাদের পরীক্ষা টোটাল কয়টা পার্টে ভাগ হবে। টোটাল 3টা পার্টে আছে, তাই না? ক বিভাগ আছে, খ বিভাগ আছে, আর হচ্ছে গ বিভাগ আছে। তো খ বিভাগের প্রশ্নগুলা ছোট প্রশ্ন, ক বিভাগের তো হচ্ছে সংক্ষিপ্ত, একদম 1 মার্কের যেগুলা সংক্ষিপ্ত প্রশ্ন। আর খ বিভাগের গুলা মোটামুটি ছোট টাইপের প্রশ্ন হয়, আর গ বিভাগের গুলা বড় প্রশ্ন হয়। তো আমরা এখানে এই খ আর গ দুইটা মিলাইয়াই হচ্ছে এখানে সাজেশন দিয়েছি, ঠিক আছে? খ আর গ বিভাগ মিলাইয়া। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন এই কি বলে গাণিতিক প্রশ্নগুলা, কিন্তু আপনার মনে করেন গ বিভাগের যে প্রশ্নগুলা, গ বিভাগে এরকম দেওয়া থাকে যে একটা প্রশ্ন কতে এবং খতে মিলাইয়া একটা প্রশ্ন থাকে। কতে দিবে আপনাকে একটা প্রুফ টাইপের কিছু একটা, আর খতে একটা ম্যাথ দিয়ে দিবে। সো এই জন্য যে চ্যাপ্টারটা পড়বেন সেই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন, প্রুফ পড়বেন প্লাস হচ্ছে ম্যাথও পড়বেন, তা না হইলে কিন্তু আপনি পুরো আনসার করতে পারবেন না। ওকে, তাহলে দেখেন আমরা সাজেশনের ভিতরে কি কি এড করছি, এগুলো একটু খেয়াল করেন। প্রথম অধ্যায়ের মধ্যে, আচ্ছা ভালো কথা, এই সাজেশন ভিত্তিক মানে এই সাজেশন যাদের এখনো পড়া হয় নাই আপনাদের জন্য, আহ, মানে এখন এখন জাস্ট শুরু করবেন, যারা এখন শুরু করবেন, হুম, যাদের আগে পড়া হয় নাই বিভিন্ন কারণে, অনেকে সেকেন্ড টাইমার আছে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছে এতদিন, এই কারণে পড়াশোনা করতে পারে নাই। যারা এখন শুরু করবেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে বইয়ের শেষ দিক থেকে শুরু করবেন পড়াশোনা, ঠিক আছে? 11 নম্বর অধ্যায় থেকে পড়া শুরু করবেন। তাহলে কি হবে, টোটাল চ্যাপ্টার আছে আপনার 14টা না, তাহলে 11 নাম্বার থেকে শুরু করবেন। তাহলে কি হবে, এই চ্যাপ্টারগুলোতে প্রশ্ন খুবই কম। 11 12 এগুলাতে একটা একটা প্রশ্ন আছে, 11 12 13 14। তাহলে ওগুলা যদি আপনি শেষ করে ফেলেন, তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে আমার আর 10টা চ্যাপ্টার বাকি আছে, আমি 4টা শেষ করে ফেলছি। তা না হলে আপনি বই খুলে যদি দেখেন যে এত বিশাল বই, 14টা চ্যাপ্টার, আপনার আগেই আপনার ব্রেন মানে হার মেনে নিবে আর কি, বুঝতে পারছেন? এই জন্য কি করবেন, প্রথমে সহজ যেগুলা, শেষের দিকে ছোট ছোট চ্যাপ্টার যেগুলা, ওগুলো আগে শেষ করে ফেলবেন। 10 থেকে শুরু করে 14 পর্যন্ত এগুলা শেষ করে ফেলবেন। তারপরে হচ্ছে শুরুর দিকের গুলা পড়বেন, এবং অবশ্যই 1 থেকে 6 পর্যন্ত সবগুলা অধ্যায় খুবই গুরুত্ব সহকারে পড়বেন, একদম খুঁটিনাটি সহ পুরোটা পড়বেন, এগুলা থেকে প্রশ্ন আসবেই। আর আপনারা তো জানেন এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম কিছুটা চেঞ্জ হচ্ছে, মানে প্রসেস চেঞ্জ হচ্ছে, প্রশ্নের কোয়ালিটি একটু মডিফাই করতেছে। সো সাজেশন আমরা যে দিচ্ছি সেগুলো শতভাগ কার্যকর অবশ্যই হবে না। ইনশাল্লাহ আশা রাখতেছি যে এখান থেকে কমন পড়বে, ঠিক আছে? তো গাণিতিক গুলা হচ্ছে আপনারা নিজেরা পড়বেন, আর এখানে আমি থিওরি গুলা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলা দিতেছি, ওকে? আমি আবার বলতেছি, প্রথম অধ্যায়, প্রথম 1 থেকে 5 পর্যন্ত সবগুলো অধ্যায়ের সবগুলো প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে কোনো কিছু বাদ বাদ দিবেন না, সাজেশনে আমি যা লিখছি সেগুলো বাদ দিবেন না। এক্সট্রা আপনি চাইলে আরো পড়তে পারেন, সেগুলো আমি বলে দিব। যারা একদম এ প্লাস নিয়ে পড়া, মানে এ প্লাসের উদ্দেশ্যে যারা পড়াশোনা করবেন তাদের জন্য এক্সট্রা কি কি পড়তে হবে সেটা আমি বলে দিব। দেখেন, এখানে দেখেন প্রথমেই আছে স্টোকস, স্টোকসের থিওরাম, আর হচ্ছে আপনার গ্রিনের, স্টোকস আর হচ্ছে গ্রিন। স্টোকস এবং গ্রিন এই দুইটার মধ্যে একটা পরীক্ষায় আসছে, মনে করেন যে কোশ্চেন আউট করে দিছে, ঠিক আছে? এই স্টোকস এবং গ্রিন এই দুইটা ভালোভাবে মুখস্থ করবেন চিত্র সহ, এই দুইটা থেকে একটা আপনার পরীক্ষায় মনে করেন চলে আসছে কনফার্ম। তারপর আসেন 3 নাম্বার, 3 নাম্বারের এই তিনটা ম্যাথ করবেন, এখান থেকে একটা আসার সম্ভাবনা 100%, এখান থেকে একটা আসবেই। স্টোকস গ্রিনস এখান থেকে একটা আসবেই, আর এখানে যে ম্যাথ আছে এখান থেকে একটা আসবে। বাট এই পুরোটা একটা গ বিভাগের প্রশ্ন হবে না,
এটা খতে থাকতে পারে ম্যাথ, অথবা গতে দিলে দুইটা মিলে একটা করতে পারে। তারপরে আসেন, দেখা যে সামান্তরিক ঘনবস্তুর আয়তন এ ডট বি ক্রস সি, এটা একটা প্রশ্ন, এটা একটু খেয়াল করবেন। এ ডট বি ক্রস সি সামান্তরিক, এটা প্রমাণ করতে বলবে, এটাও পড়বেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এটাকে আরেকভাবে বলতে পারে যে দেখাও যে তিনটা ভেক্টর সমতুল্য হইলে এ ডট বি ক্রস সি ইকুয়াল টু জিরো। সো এই দুইটা প্রশ্ন কিন্তু কাছাকাছি, এক লাইন এদিক সেদিক। সো এইটা পারলে কিন্তু আপনি এটাও পারবেন, এটা একটু খেয়াল করে পড়ে নিয়েন, ওকে। আচ্ছা, বাম দিকে দেখেন আমি কিছু জিনিস লিখে রাখছি, এই যেগুলা যারা হচ্ছে আমাদের পেইড কোর্সে আছেন বা যারা ভর্তি হবেন সাজেশন পরবর্তীতে, তাদের জন্য যাতে খুঁজে পাইতে সুবিধা হয় এই জন্য আমরা করছি কি, আমরা আমাদের কত নাম্বার ক্লাসে এই প্রশ্নটার সলিউশন দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে দিছি, ঠিক আছে। কত নম্বর ক্লাসে আপনি এটার সলিউশন পাবেন। যেমন এই স্টোকসের থিওরেম আছে প্রথম অধ্যায়ের ক্লাস 2-তে, গ্রিনের থিওরেম আছে প্রথম অধ্যায়ের ক্লাস 4-এ, এই ম্যাথগুলো আছে ক্লাস 9-এ, ক্লাস 7-এ, আবার ক্লাস 9-এ দুইটা ম্যাথ করানো আছে। সামান্তরিকের এটা দেওয়া আছে ক্লাস 4-এ, ক্লাস 5-এ, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো আমি বারবার বলবো না, দেখেন সবগুলা অধ্যায়ের এই যে বাম দিকে আমি ক্লাস নাম্বার লিখে রাখছি, এই যে দেখেন বাম দিকে হচ্ছে ক্লাস নাম্বার লেখা আছে, ঠিক আছে, যাতে আপনার খুঁজে পাইতে সুবিধা হয়। এখন আসেন 5 নম্বরে, দেখেন কি লিখে রাখছি, সলিনয়েডাল একটা ভেক্টর কখন হয় এবং সংরক্ষণশীল হয় কি না সেটার রিলেটেড গাণিতিক সমস্যা আপনারা নিজেরা বই থেকে সলভ করবেন। আমার কোর্সে অবশ্যই করানো আছে ম্যাথগুলো, সেগুলোও দেখবেন, ঠিক আছে। আর এক্সট্রা বই থেকে করবেন। সলিনয়েডাল কখন হয়, যখন ডাইভারজেন্স জিরো হয়। সংরক্ষণশীল কখন হয়, যখন কার্ল জিরো হয়। যখন কার্ল ইকুয়াল টু জিরো হয়। সলিনয়েডাল কখন হয়, যখন ডাইভারজেন্স জিরো হয়, তাই না? তো এইগুলা ম্যাথগুলা দেখবেন, ডাইভারজেন্স এবং কার্লের ম্যাথ ভালোভাবে দেখবেন, এগুলা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে। তারপর আসেন দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে, আচ্ছা, দ্বিতীয় অধ্যায় বলছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তির উপপাদ্য, এটা মোটামুটি 100% বলা যায়, এখান থেকে একটা আসছেই, মানে আসবেই, হয় পরিবর্তনশীল আসবে অথবা ধ্রুব বল আসবে, হয় পরিবর্তনশীল অথবা ধ্রুব বল, এটা দেওয়া আছে ক্লাস 2-তে। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া আছে। এই 2 নম্বর ক্লাসটা ফেসবুক পেজে, আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন, সার্চ করবেন ফেসবুকে, এবং ইউটিউব চ্যানেলেও পাবেন, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট সার্চ করলেই হচ্ছে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন। এবং আমাদের কোর্সে ভর্তি হতে চাইলেও এই ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, ওকে। আর হচ্ছে যদি আপনারা কোর্স কিনতে চান, পাই ম্যাথ ক্লাবেও, এই পাই ম্যাথ ক্লাবের যে পেজ আছে সেইখানে মেসেজ দিলেও আপনারা হচ্ছে আমার এই কোর্সটা করতে পারবেন, ওখানে ফিজিক্স কোর্সটাও আমারই নেওয়া, ঠিক আছে। পাই ম্যাথ ক্লাবের কোর্সটাই মেনলি আমি নেই, ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই যে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট এই ফেসবুক পেজে মেসেজ দিবেন আমাকে। ভর্তি হওয়ার জন্য যদি কোর্সে ভর্তি হতে চান তাহলে পাই ম্যাথ ক্লাবের গ্রুপে বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেই হবে, ওকে। তারপর আসেন দ্বিতীয় অধ্যায় কি আছে, তাহলে প্রথমটা বললাম যে 100% কমন, এটা এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবেই পরীক্ষায়। তারপরে সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলের পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি। তারপরে হচ্ছে 4 নম্বর কি, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তার মধ্যে প্রথম তিনটা অবশ্যই পড়বেন, চারোটাই পড়বেন, চারোটাই পড়বেন, চারোটাই পড়তে হবে। এক্সট্রা গাণিতিক যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা নিজেরা দেখতে হবে। তারপর আসেন তৃতীয় অধ্যায়। যারা এ প্লাসের জন্য পড়বেন, যারা এ প্লাসের জন্য পড়বেন, তাদের এখানে এক্সট্রা একটা ম্যাথ করবেন, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতায় ই ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস ভি অফ এক্স, এরকম একটা প্রমাণ আছে যে দেখা যায় যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা নীতি ই ইকুয়াল টু ই কে প্লাস ভি অফ এক্স, এরকম একটা প্রমাণ আছে, সেই প্রমাণটাও দেখে নেবেন, তাইলে আপনার কোনো লেকিংস থাকবে না, এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেল, ওকে। তারপর আসেন তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে এই যে প্রথম দুইটা থেকে, প্রথম এই তিনোটা প্রশ্নই 100%, মানে এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আসছে, এখানে চারটাই 100% কমন, এখান থেকে দুইটা প্রশ্ন আপনারা পাওয়ার সম্ভাবনা খুব বেশি, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা প্রশ্ন পাবেন, এখান থেকে দুইটা প্রশ্ন পাবেন। আর এই যে গ্রিন আর হচ্ছে স্টোকস, এখান থেকে হচ্ছে একটা প্রশ্ন পাবেন, গ্রিন আর স্টোকস থেকে একটা, আর নিচের অংশগুলো থেকে একটা পাবেন। দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে একটা প্রশ্ন পাবেন, বড় প্রশ্ন। তৃতীয় অধ্যায়ের এই চারটা থেকে যে কোনো দুইটা প্রশ্ন আসবেই। তারপর আসেন চতুর্থ অধ্যায়। চতুর্থ, আচ্ছা এগুলা বলে দিই, লেখা যদি বুঝতে সমস্যা হয়। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত করো। আরেকটা বলছে কৌণিক ভরবেগের সাথে টর্কের সম্পর্ক লিখো অথবা প্রমাণ করো টাও ইকুয়াল টু আই ডি ওমেগা বাই ডিটি, ঠিক আছে।
আচ্ছা। হুম। তারপরে 3 নম্বর প্রশ্ন, জড়তার ভ্রামক সংক্রান্ত, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জড়তার ভ্রামক সংক্রান্ত কোনটা? সমান্তরাল অক্ষ উপপাদ্য। জড়তার ভ্রামকের সমান্তরাল অক্ষ উপপাদ্য। 4 নম্বর, ঘূর্ণনশীল কোনো বস্তুর গতিশক্তির রাশিমালা। গতিশক্তির রাশিমালাটাও পড়তে হবে ঘূর্ণনশীল বস্তুর। এই চারটা থেকে দুইটা প্রশ্ন আপনার কমন আসতেছে, তো ভালো করে এগুলো পড়তে হবে। তারপর আসেন চতুর্থ অধ্যায়, মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক। খুবই ইম্পর্টেন্ট, 100% দেওয়া তো ঠিক না, 99% ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। গোলকীয় খোলক, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃত্রিম উপগ্রহের এটা পরে দেখিয়েন, ইম্পর্টেন্ট প্রশ্ন কৃত্রিম উপগ্রহের। ঠিক আছে, কৃত্রিম উপগ্রহের বেগ, মুক্তিবেগ এবং উচ্চতার রাশিমালা, অথবা যে কোনো দুইটা বলতে পারে, বেগ এবং মুক্তিবেগের রাশিমালা। আচ্ছা, তো এই উচ্চতার রাশিমালা এটা কিন্তু পর্যায়কাল থেকে বের করা যায়। পর্যায়কাল টি ইকুয়াল টু যেই সূত্র আছে ওখান থেকে এইচটাকে এক পাশে নিবেন, বাদ বাকিগুলো অন্য পাশে নিবেন, তাহলেই হয়ে যায় উচ্চতা সূত্র। ওকে, এগুলা কোথায় কোথায় আছে? ক্লাস 4, ক্লাস 6, ক্লাস নাম্বার 5। ক্লাস নাম্বারগুলো বাম দিকে দেওয়া আছে, আমি বারবার এগুলা বলবো না। ওকে, তারপরে চলে আসেন, এই প্রথম চারটা শেষ, তারপরে 5 নাম্বারে চলে আসেন। 5 নাম্বার থেকে, 5 নাম্বার থেকে হচ্ছে প্রথম যে দুইটা, প্রথম যে দুইটা দেখতে পাচ্ছেন, প্রথম যে দুইটা প্রশ্ন, ইয়ং এর মডুলাস y = 2n 1 + সিগমা, এই দুইটা থেকে একটা আসবে 100%। এই দুইটা থেকে একটা প্রশ্ন আসতেছে 100%। এই যে প্রশ্নটা, উপরে দুইটা থেকে একটা আসবে আর নিচেরটা আসবে 100% বলা যায়। যে উপরের একটা এক্সের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আর কি, উপরের এই দুইটা মিলে হচ্ছে একটা প্রশ্ন। এই দুইটা মিলে একটা প্রশ্ন হবে। ঠিক আছে, তাহলে পঞ্চম অধ্যায় পর্যন্ত গেল। 1 থেকে 5 পর্যন্ত আপনাদেরকে আমি একটু বলে রাখি, 1 থেকে 5 পর্যন্ত এগুলো সব পড়াশোনা আপনারা ইন্টারমিডিয়েটে করে আসছেন। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ জিনিস, বই খুলে দেখলেই হবে। বরং আপনি যেখানে যেখানে আটকাবেন সেখানে ইন্টারমিডিয়েটের শাহজাহান তোপন বা হচ্ছে আমির হোসেন স্যারের বই খুঁজে বের করলে ওখান থেকে প্রমাণ দেখলেও হবে, একই জিনিস, সহজ জিনিস, এগুলো আপনার পড়া। সো ভয় পাওয়ার কিছু নাই, পড়া শুরু করেন, এখনো অনেক সময় আছে। তারপর আসেন ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে কি আছে দেখেন, এইখানের কোনো তরল পদার্থের বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপ, অতিরিক্ত চাপ, বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপ, এই যে রাশিমালাটা, এটা প্রমাণ করতে বলবে, অথবা বলতে পারে বক্রতরল তলের অভ্যন্তরে অতিরিক্ত চাপের রাশিমালা। যদি বক্রতল বলে, তরলের বক্রতলের অতিরিক্ত চাপ, অতিরিক্ত চাপ দেখা মাত্রই হচ্ছে আপনি এই যে P = এই রাশিটা প্রমাণ করবেন, P = এই রাশিটা প্রমাণ করবেন। ঠিক আছে, এটা আছে ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নাম্বার 4-এ। তারপরে আসেন কৈশিক নল পদ্ধতিতে পানির পৃষ্ঠটান নির্ণয়ের তথ্য, অথবা P = এই যে এটা, উপরের এই যে উপরেরটা নিচেরটা, এই দুইটা থেকে একটা আসবে। ঠিক আছে, এই দুইটা থেকে একটা আসবে। পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃষ্ঠটানের আণবিক তথ্য, এটা একটু থিওরিটিক্যাল, বাট বুঝে পড়বেন, থিওরিটিক্যাল বুঝে পড়বেন, বড় করে লিখতে হবে পরীক্ষায়, তা না হলে মার্ক পাবেন না। ওকে, চিত্র সহ বড় করে লিখতে হবে। পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি সম্পর্ক, এটা 3-4 লাইনের একটা প্রুফ, দেখে যাবেন। ওকে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত গেল। এগুলা কিন্তু একদম সলিড প্রশ্ন যেগুলা দিছি। ঠিক আছে, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এবং এগুলার সাথে ম্যাথমেটিক্যাল, কেউ যদি পাস করার ইচ্ছা থাকে, শুধু পাস করতে চায়, 1 থেকে 6 পর্যন্ত যদি সে সবগুলা প্রশ্ন পড়ে প্লাস গাণিতিক সলভ করে, সে পাস করতে পারবে। ঠিক আছে, এরপর আসেন সপ্তম অধ্যায়। দেখেন এইগুলাতে মাত্র দুইটা প্রশ্ন সপ্তম অধ্যায়ে। 45 সমীকরণ প্রতিষ্ঠা করো। 45 সমীকরণ, 45 সমীকরণ প্রতিষ্ঠা করতে বলবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 100%। স্টোকসের সূত্র প্রতিপাদন করো বলতে পারে, স্টোকসের সূত্র, অথবা বলতে পারে প্রান্তিক বেগের ক্ষেত্রে স্টোকসের সূত্র, একই জিনিস, স্টোকসের সূত্র, অথবা অন্তবেগ বা প্রান্তিক বেগের ক্ষেত্রে স্টোকসের সূত্র প্রতিপাদন করো, এই যে প্রান্তিক বেগের রাশিমালা, এই দুইটা থেকে একটা আসবে, এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবে। সো দুইটাই পড়তে হবে, ভালো করে পড়তে হবে। তারপরে আসেন অষ্টম অধ্যায়, অগ্রগামী তরঙ্গের অবকলন সমীকরণ। খেয়াল করিয়েন, অগ্রগামী তরঙ্গের সমীকরণ কিন্তু দুইটা, একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের অবকলন বা ব্যবকলন সমীকরণ, আর আরেকটা হচ্ছে শুধু সমীকরণ, অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয় করো। দুইটা প্রশ্ন কিন্তু আলাদা, দুইটা কিন্তু আলাদা। যারা A+ টার্গেট করতেছেন তারা অবশ্যই দুইটাই পড়বেন, অগ্রগামী তরঙ্গের অবকলন সমীকরণও পড়বেন, শুধু অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদনও পড়বেন। ঠিক আছে, সো এই দুইটাই, যারা A+ টার্গেট নিয়ে পড়তেছেন তারা দুইটাই পড়বেন। তারপরে স্থির তরঙ্গের অবকলন সমীকরণ এবং সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত, এটা 100% কমন। উপরের এই দুইটা থেকে একটা প্রশ্ন আসতেছে।
এটা কনফার্ম থাকেন যে এই দুইটা থেকে একটা প্রশ্ন আসতেছে। প্লাস অগ্রগামী তরঙ্গের যেসব গাণিতিক ম্যাথ আছে সেগুলো অবশ্যই সলভ করতে হবে। তারপর আসেন নবম অধ্যায়, দেখেন মাত্র একটা প্রশ্ন দিছি নবম অধ্যায়ে। সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ এবং সমাধান, সমাধান সহ, খেয়াল করিয়েন, সমাধান সহ কিন্তু, সমাধান সহ। এটাতে মনে হয় আমি ক্লাস নাম্বার 2, আমি দুইটা ক্লাসে করাইছি এটা। সমীকরণ একটাতে করাইছি, সমাধান একটাতে করাইছি। আমি শুধু একটা ক্লাস নাম্বার এড করছি, আর একটা ক্লাস নাম্বার আমি হচ্ছে আমার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, বা আপনারা মেসেজ করলেই আমি দিয়ে দিব যে কোন ক্লাসে আছে এটা। ওকে, তাহলে এটা কিন্তু 100% কমন প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। এটা আসলে টোটাল 10 মার্কের জন্য আসবে, বুঝছেন? তো এটা ভালো করে পড়বেন। এবং সরল ছন্দিত গতির এসএচএম এর যেসব ম্যাথ আছে, ম্যাথগুলা অবশ্যই করিতে হইবে। তারপর আসেন 10 নম্বর অধ্যায়, জ্যামিতিক আলোক বিজ্ঞান। দেখাও যে এখানে মাত্র দুইটা প্রশ্ন রাখছি। অনেকে জ্যামিতিক আলোক বিজ্ঞান পছন্দ করেন না, কারণ এখানে হচ্ছে অনেক মানে জ্যামিতিক জিনিসপাতি আছে আর কি, ত্রিভুজ চতুর্ভুজ হাবি জাবি এগুলা। তো অনেকে এটা পছন্দ করে না, এই জন্য হচ্ছে আমি জাস্ট দুইটা প্রশ্ন দিছি। যারা আর একটু ভালোভাবে পড়তে চান, মানে যাদের উদ্দেশ্য আছে A+, তারা হচ্ছে অবশ্যই এখানে ফার্মাটের নীতি, ফার্মাটের নীতি থেকে প্রতিসরণ এর সূত্র প্রমাণ, এই প্রশ্নটা পড়ে যাবেন। যারা হচ্ছে A+-এর টার্গেটে পড়বেন তারা এই প্রশ্নটা পড়ে যাবেন। একটু বড় প্রশ্ন কিন্তু সহজ, একটু বড় প্রশ্ন কিন্তু সহজ। এটাও দেওয়া আছে, আমার ক্লাস নাম্বার কত মনে নাই। আর উপরের দুইটা তো অবশ্যই পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে নিচেরটা, এটা মনে করেন যে পরীক্ষায় আসছেই, এটা চলে আসছে মনে করেন। ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন 11তম অধ্যায়। দেখেন এখানে মাত্র একটা প্রশ্ন দিছি, হাইগেনের নীতি হতে আলোর প্রতিসরণের সূত্র। আগেরটা ছিল ফার্মাট। দুইটা কিন্তু আলাদা প্রশ্ন, গুলায় ফেলিয়েন না আবার, দুইটা আলাদা প্রশ্ন। একটা হচ্ছে ফার্মাটের নীতি, আর একটা হচ্ছে কি হাইগেনের নীতি। এই দুইটা থেকে একটা নীতি আসবে পরীক্ষায়। সো এটাও পড়ে যাইবেন ভালো করে। মাত্র একটা প্রশ্ন আছে 11 নম্বরে। কেন আপনাদেরকে আমি 11 থেকে পড়া শুরু করতে বলছি দেখছেন? 11তে একটা প্রশ্ন, 12তে একটা প্রশ্ন, 13তে একটা, 14তে একটা। মাত্র 4টা প্রশ্ন করবেন, কিন্তু আপনার বইয়ের মোটামুটি 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে যাবে, তাই না? তো এটা সহজ না? যে আপনার কনফিডেন্স বুস্ট হবে যে ও ওকে, আমি তাইলে 4 চ্যাপ্টার শেষ করে ফেলছি। তখন আপনার আর খারাপ লাগা কাজ করবে না, ভালো লাগা কাজ করবে যে আমি 2 দিনে বা একদিনে আমি 4টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। তো ওইগুলা বই শেষ করা আমার কাছে কোনো ব্যাপারই না, তাই না? ওকে। নিউটন রিং এর সাহায্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের তথ্য প্রতিপাদন করো। এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা পড়তে হবে, এটা একটু থিওরিটিক্যাল প্রশ্ন, ভালো করে পড়বেন, পুরা 10 মার্কের জন্য আসবে। তারপরে 13 নম্বর অধ্যায় আছে ফ্রনহোফার এবং ফ্রেনেল শ্রেণী অপবর্তন। এখান থেকে মেইনলি ম্যাথ প্রবলেম আসে, ইয়ংস ডাবল সিট এক্সপেরিমেন্টের ম্যাথটাতে এগুলো আসে, ঠিক আছে? আর এই যে এইটা, এটা পড়বেন, ফ্রেনেল আর ফ্রনহোফার শ্রেণী অপবর্তনের মধ্যে পার্থক্য। তারপরে 14 নম্বর অধ্যায় হচ্ছে সমাবর্তন। এখান থেকে হচ্ছে ব্রুস্টারের সূত্রটা চিত্রসহ, চিত্রসহ পড়বেন, চিত্রসহ ব্রুস্টারের সূত্রটা পড়বেন। ঠিক আছে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের কাজ কারবার এখানকার। আচ্ছা, যারা A+ টার্গেট করে পড়বেন, তারা হচ্ছে 14 নম্বর অধ্যায় থেকে নিকোল প্রিজম, নিকোল প্রিজমের গঠন কার্যপদ্ধতি, এটা একটু পড়ে যাবেন। নিকোল প্রিজমের গঠন কার্যপদ্ধতি, এটা পড়ে যাবেন। ওকে। আর আরেকটা আছে সমতল গ্রেটিং এর সাহায্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। সমতল গ্রেটিং এর সাহায্যে, এগুলো যদিও পরীক্ষায় আসে না তেমন একটা। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় মনে হয় একবার আসছে, না যেন দুইবার। কিন্তু যদি সময় থাকে, একদম শুরুতেই পড়ার দরকার নাই, যদি আপনার প্রিপারেশন কমপ্লিট হয় আর যদি আপনার সময় থাকে তাহলে এটা দেখে যাবেন, ঠিক আছে? ভাগ্যে যদি থাকে তাহলে একটা 10 মার্কের একটা প্রশ্ন কমন পাওয়া যাইতে পারেন। ওকে। তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। আর যেহেতু আপনারা ফার্স্ট ইয়ারে প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, তো আপনাদের জন্য একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে যেসব প্রশ্নে চিত্র আছে সেখানে চিত্র অবশ্যই এড করতে হবে। যেমন, ওকে, যেসব প্রশ্নে চিত্র আছে সেখানে চিত্র অবশ্যই এড করতে হবে। অনেকে বাংলা কথা লিখে না, কিন্তু প্রশ্নের মধ্যে বাংলা কথা না লিখলে আপনার মার্কস পাবেন না। বাংলা কথা অবশ্যই লিখতে হবে, বাংলা কথা প্রপারলি লিখতে হবে। চিত্র যেটা আঁকাবেন চিত্রের নিচে চিত্রের নাম লিখতে হবে। যেমন এখানে আপনি একটা চিত্র আঁকাইছেন, কিছু একটা চিত্র আঁকাইছেন, মনে করেন যে
কিসের চিত্র আঁকাইছেন? কি দিব? খাতার এক পাশে এখানে কিছু একটা চিত্র আঁকাইছেন। এই চিত্রের নিচে চেষ্টা করবেন যে যদি আলাদা কোনো নাম থাকে তাহলে এখানে যেন আপনি নামটা দিয়ে দিতে। ঠিক আছে? আচ্ছা, এবং চিত্রের মধ্যে প্রপার নামকরণ করবেন। স্টোকস এবং গ্রিনের উপপাদ্য নিজের নামের মতো মুখস্থ করতে হবে। ঠিক আছে? চিত্র সহ। এবং যে কোনো একটা ভিডিও থেকে মুখস্থ করবেন। আমার এই দুইটাই ক্লাস ইউটিউবে দেওয়া আছে, যারা কোর্সে নাই তারাও করতে পারবেন। ইউটিউবে সার্চ করবেন স্টোকসের সূত্র বাই সাকিব, বা স্টোকসের সূত্র সাকিব লিখলেই চলে আসবে। গ্রিনের সূত্র সাকিব লিখলেই চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে কথাবার্তা। সাজেশন দিয়ে দিলাম, পড়াশোনা শুরু করেন। ভালো করে পড়েন, গাণিতিক প্রশ্ন অবশ্যই পড়বেন। আর আমরা হচ্ছে সামনে আমাদের পেইড গ্রুপে যারা আছেন তাদের জন্য তো অবশ্যই ইয়ে থাকবে, ওই কি বলে, আমরা লাইভ ক্লাস নিব গাণিতিক প্রশ্নের উপরে। শুধু গাণিতিক অংশ না, পরীক্ষার আগে অবশ্যই আমরা লাইভ ক্লাস নিব। ওকে, তাহলে শেষ করি। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।